আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর গুলি, আহত 4। মাদারীপুরে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে টাইম হত্যা মামলায় 11 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরু। জাহাজবাড়িতে জঙ্গি নাটক, শেখ হাসিনাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি নির্দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পৌঁছে দিলেন যুবরাজ সালমানের শুভেচ্ছা বার্তা। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। এখনো আকার ও মান ভেদে লেবুর হালে 140 টাকা, শসা, বেগুন, কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা না গেলে অকার্যকর হয়ে যাবে সরকার, বলছে ক্যাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর গুলি ছুড়েছে বালু ব্যবসায়ীরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন 4 জন। সকালে উপজেলার চরলাপাং গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা দিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু ইজারাদার ও নরসিংদীর রায়পুরের মির্জাচর এলাকার একটি চক্র বালু মহালের বাইরে গিয়ে চরলাপাং এলাকা থেকে অবৈধভাবে বালু তুলছে। এতে গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকা ভাঙন ঝুঁকিতে পড়েছে। সকালে গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দেয়, এতে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে পাশের উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিড বোট ও নৌকায় করে আসা একদল লোক গ্রামবাসীর উপর গুলি চালায়, এতে গুলিবিদ্ধ হন 4 জন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। মাদারীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে রাতের আধারে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দুপক্ষ। গতরাতে নতুন মাদারীপুর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল রাত 9টার দিকে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে। রাত 1টা পর্যন্ত চলে মারামারি। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এর আগেও দুপক্ষ একাধিকবার সংঘাতে জড়ায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে লিপ্ত হয় তারা রাত্রে 11:30টার দিকে। মেসেজ পাওয়ার পরে পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে নিবৃত্ত করে এবং তারা ডিসপার্স হয়ে চলে যায়। তো তাদেরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম এবং র্যাবের একাধিক টিম কাজ করে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলায় শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণের জন্য হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আরেক পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার 2 আসামি। 9 আসামির অনুপস্থিতিতেই বিচার শুরু হলো। সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন। এর আগে 10 ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এই মামলায় মোট 28 জন সাক্ষী হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করছেন প্রসিকিউটর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন রাষ্ট্রদূত। সাক্ষাতে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়াও সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থসামাজিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি রাষ্ট্রদূত। এর আগে সকাল 9টার দিকে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন তারেক রহমান। এই সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। আজ আর কি কি কর্মসূচি আছে, কি জানতে পারলেন সেখান থেকে আমাদের জানাবেন সবশেষ। স্যার, বেশ ব্যস্ত কর্মসূচি, অর্থাৎ দিনের শুরু থেকে এখন অবধি শুধু বৈঠকের পর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন এই মুহূর্তে যদি বলতে চাই, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ দলের স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বৈঠক করেছেন থার্ড টার্মিনাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত সহ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডে চেয়ারম্যান আশিক চৌধুরী, অন্যদিকে থার্ড টার্মিনালের যিনি পরিচালক রয়েছে বিমানবন্দরে, তাদের উপস্থিতিতে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালু করার বিষয়ে সরকারের এক ধরনের সুনির্দিষ্ট চিন্তাভাবনা বা পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী আফরোজা খানম মৃতার কাছে, তিনি তার উত্তর দেননি। বলেছেন যে সরকার আসলে চিন্তা করছে কত দ্রুত সময়ের মধ্যে সব ধরনের সংকট এড়িয়ে এই থার্ড টার্মিনাল কি করে চালু করা যায় সেই সব বিষয়ে। রোজায় যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম এখনো বেশ চড়া। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। শুরুর দিকে শসা, বেগুন ও কাঁচামরিচ বাজারে উত্তাপ ছড়ালেও দুদিনের ব্যবধানে দাম কিছুটা কমেছে। মানভেদে ছোলার কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। আগের মতোই আছে পেঁয়াজ ও চিনির দাম। এদিকে কুমিল্লার বাজারগুলোতে ভোজ্য তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বেশিরভাগ দোকানেই মিলছে না 5 লিটার তেলের বোতল। খুচরা ব্যবসায়ীরা বলছেন রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে। তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, ফলে মিলছে না 5 লিটারের সয়াবিন তেল। চাল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন 200 টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে, আর পাশাপাশি 5 লিটার তেল কোথাও পাবেন না বাজারে আপনি। দর্শক, এই পর্যায়ে ভোগ্যপণ্যের সবশেষ বাজার দর জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সরবরাহ কেমন আর দাম নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া কেমন, দাম কোনোটার কমেছে কিনা, কমলে এখন কি কি সবজি বা কি কি দাম কেমন আছে জানাবেন। পণ্যের দামের কথা যদি বলি, বিশেষ করে ইফতার আইটেমের সংশ্লিষ্ট যেসব পণ্য রয়েছে কাঁচা বাজারের, সেখানে কিন্তু এখন আসলে অনেক দু একদিনের মধ্যে কিন্তু প্রথম দিকে যে দাম ছিল তার তুলনায় কিন্তু কিছুটা কমেছে। তবে দামের বিষয়ে যেটি হচ্ছে, এখন যেটি নতুন করে সংকট তৈরি হচ্ছে সেটি কিন্তু আসলে তেলের বাজারে। যদিও এখন পর্যন্ত ভোক্তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি বাড়িয়েছে কিনা, তবে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এখন কিন্তু আজকে থেকে নতুন কোনো তেল পাচ্ছেন না যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন। অর্থাৎ তেল পাচ্ছেন, কিন্তু তাদেরকে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যদি তেল কিনতে হয় যে কোম্পানির তেল কিনবে ওই কোম্পানিরই অন্যান্য পণ্য তাদেরকে বাধ্যতামূলক নিতে হবে। ফলে দেখা যাচ্ছে তারা কিন্তু অনেকেই এইসব পণ্য কিনতে অনাগ্রহী হচ্ছেন, ফলে কিন্তু তেলের একটি কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যারা ভোক্তা অধিকার সংরক্ষণের দায়িত্বে রয়েছেন।